সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে কোষ রসায়ন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের স্যারদের বইয়ের পেছনের যে প্রশ্নগুলো, যেটাকে আমরা বলছি অনুশীলনী প্রশ্ন, সেই প্রশ্নের সলভ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছো যে এই অনুশীলনী প্রশ্ন সলভটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে যে আমরা যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো, সেগুলো যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই যে অনেক প্রশ্ন কিন্তু সরাসরি অনুশীলনী প্রশ্ন এই জায়গাগুলো থেকে চলে আসে। আমি শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্ট গত বছরেরটাই যদি বলি, তোমরা জানো যে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স এই 3 সাবজেক্টের যে 75টা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে শুধুমাত্র 52টা প্রশ্ন এই যে বিভিন্ন স্যারদের বইয়ের পেছনের অনুশীলনী প্রশ্ন সেখান থেকে আসছে। বুঝতেই পারছো যে কন্টেন্ট কত বড়, কত ভাস্ট, সেগুলো পড়ে তুমি কতটুকু কমন পাচ্ছ। আর শুধুমাত্র স্যারদের বইয়ের পেছনে যে অনুশীলনী প্রশ্ন আছে, এটা তুমি যদি জাস্ট সুন্দরভাবে সলভ করো এবং মনে রাখো, এই অল্প পড়া থেকে কত বেশি তুমি মানে সেটা কমন পেয়ে যাচ্ছ। এজন্য খুব গুরুত্ব দিয়ে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করতে হবে। আর তোমরা জানো যে আমাদের উন্মেষে অনুশীলনী প্রশ্ন ব্যাংক দেওয়া হচ্ছে তোমাদের। তোমরা সবাই এই বইটা খুব গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা, তাহলে নিশ্চয়ই তোমরা ভর্তি পরীক্ষায়, মেডিকেল বলো, ডেন্টাল বলো অথবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সেগুলোতে অনেক ভালো করতে পারবা। ওকে, তো কথা না বাড়িয়ে আমার পরিচয়টা দিই। আমি ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ খান সানি, ঢাকা মেডিকেল কলেজ, এখানে সিনিয়র শিক্ষক বায়োলজি, উদ্ভাসন মেষ শিক্ষা পরিবার হিসেবে আছি, এবং তোমাদের সাথে অনেকগুলো মাস্টার ক্লাসে নিশ্চয়ই আমার দেখা হবে বা দেখা হয়েছে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের শুরুর পড়াতে। আচ্ছা, এটা আমি সলভ করব তার আগে একটু বলে রাখি যে বায়োলজির পড়াগুলোকে আমরা দুভাগে ভাগ করি। হ্যাঁ, কিছু আছে ইনফরমেশন টাইপ, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ইনফো টাইপ। এই বিষয়টা আসলে বোঝার বিষয় না, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তো সেগুলোতে আমরা বেশি সময় দিব না। আমরা কিছু কনসেপচুয়াল প্রশ্ন, যেগুলো আসলে বুঝে তোমাকে মনে রাখতে হবে, সেগুলোতে বেশি জোর দিব। হ্যাঁ, তো এই প্রশ্নটা তুমি যদি দেখো যে কোষের রাসায়নিক গঠনে কত শতাংশ পানি। আচ্ছা, এটা বোঝার কিছু নাই, এটা একটা ইনফরমেশন টাইপ প্রশ্ন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে পানি হচ্ছে প্রত্যেকটা কোষ বলো, সাইটোপ্লাজম বলো বা প্রোটোপ্লাজম বলো, সেখানে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তাই না? তো কত পার্সেন্ট থাকে? তাহলে আমরা যদি পরিমাণটা একটু খেয়াল করে দেখি, যে খুব বেশি পরিমাণে থাকবে, তাই না? তাহলে 80% বা 90%-এর মধ্যে কোনো একটা হবে। আচ্ছা, এটা তো এতটুকু বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা যদি আলিম স্যারের বইয়ের সবটা নিই, সেটা হচ্ছে 80%। ওকে, আচ্ছা, তাহলে কোষের যে পানির পরিমাণ কোষের রাসায়নিক গঠনে, সেটা হচ্ছে 80%, মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে একটা কোষের ভেতরে পানি থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ইনফো। আচ্ছা, আমরা এরপরে যাই। দেখো, এই প্রশ্নে আসছে যে নিচের কোনটি রিডিউসিং সুগার। ওকে, আচ্ছা, তোমরা যদি আমাদের মাস্টার ক্লাসগুলো করে থাকো অথবা চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে গো থ্রো করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবা সেটা হচ্ছে এই যে রিডিউসিং সুগার, যেটাকে আমরা বাংলায় বলছি রিডিউসিং সুগার, যেটাকে আমরা বাংলায় বলছি বিজারক শর্করা। আমরা যদি বাংলায় বলি, তাহলে বিজারক শর্করা কারা? আমরা সহজে মনে রাখবো যে বিজারক শর্করা হচ্ছে, উদাহরণের মধ্যে আমরা সহজে মনে রাখবো, এটা আমরা পড়িয়েছি তোমাদের, সেটা হচ্ছে সব মনোস্যাকারাইড, যে কোনো মনোস্যাকারাইড সেটা হবে বিজারক শর্করা। ওকে, আচ্ছা, সব ডাইস্যাকারাইড, ঠিক আছে, কি হবে? সব ডাইস্যাকারাইড। শুধুমাত্র এখানে একটা ব্যতিক্রম আছে, যেটার নাম হচ্ছে সুক্রোজ, সেটা আমরা দেখাবো, হয়তো প্রশ্নে চলে আসবে। তাহলে সমস্ত মনোস্যাকারাইড এরা হচ্ছে বিজারক শর্করা, সমস্ত ডাইস্যাকারাইড তারা হচ্ছে বিজারক শর্করা, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। তাহলে সুক্রোজ ছাড়া সমস্ত ডাইস্যাকারাইড। আমি এই কথাটাকে অনেক বেশি জোর দিচ্ছি, কারণ কি এখানে তোমাদের ভুল হয়। তাহলে সমস্ত মনোস্যাকারাইড, যে কোনো মনোস্যাকারাইড হোক, সেটা ট্রায়োজ হোক, টেট্রোজ হোক, পেন্টোজ হোক, হেক্সোজ হোক, হ্যাঁ, হেপ্টোজ হোক, যে কোনো মনোস্যাকারাইড বিজারক শর্করা। আর ডাইস্যাকারাইড গুলোর মধ্যে সুক্রোজ ছাড়া বাকি ডাইস্যাকারাইড গুলো হচ্ছে বিজারক শর্করা। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট। এখন তুমি উত্তরটা যদি নিজেই বের করার চেষ্টা করো,
তাহলে খেয়াল করে দেখো তো, গ্লুকোজ এটা হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড। এখন মনোস্যাকারাইড মানে সমস্ত মনোস্যাকারাইড হচ্ছে বিজারক শর্করা। সুতরাং গ্লুকোজ অবশ্যই এটা একটা বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। ওকে, আমরা বাকি অপশনগুলো দেখি যে এগুলো কি আসলে মনোস্যাকারাইড অথবা ডাইস্যাকারাইড কিনা। যদি হয় তাহলে বিজারক হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি স্টার্চ। স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড, সুতরাং এটা বিজারক শর্করা হবে না। আচ্ছা, সেলুলোজ পলিস্যাকারাইড, গ্লাইকোজেন পলিস্যাকারাইড। তাহলে দেখো অপশনটা কত সহজ আসছে। এখানে যে বিসিডি তে অপশনগুলো আছে এগুলো সবই হচ্ছে পলিস্যাকারাইড, আর আমরা জানি যে কোনো পলিস্যাকারাইড হচ্ছে অবিজারক শর্করা। তাহলে খুব সহজ একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, তাহলে উত্তরটা কি হলো? উত্তরটা হলো গ্লুকোজ। ওকে, আচ্ছা আমরা এরপরে যাই। দেখো, গ্লুকোজের শাখা প্রশাখা বিন্যস্ত থাকে কোনটিতে? আচ্ছা, গ্লুকোজ শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে। আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করবা, সেটা হচ্ছে গ্লুকোজ গুলো বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড তৈরি করে। এখানে যদি আমি অপশনগুলো দেখি তাহলে দেখব স্টার্চ, ওকে, এখানে গ্লুকোজ থাকে। অ্যামাইলোজ, এখানেও গ্লুকোজ থাকে। সেলুলোজ, এখানেও গ্লুকোজ থাকে। আর অ্যামাইলোপেকটিন, এখানেও গ্লুকোজ থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা একটা ট্রিকি প্রশ্ন, সবাই একটু খেয়াল করবা। দেখো এখানে অপশনে স্টার্চও আছে, আবার স্টার্চে যে দুইটা উপাদান থাকে আমরা জানি, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, সেটাও কিন্তু অপশনে আছে। তাহলে এটা একটা ট্রিকি কোশ্চেন যে কোনটা আসলে অ্যান্সার করব। আচ্ছা, এখন তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এটা আমাদের পড়াতে আমরা দেখেছি বা তোমরা অধ্যায়টা যখন গো থ্রো করেছো তখন দেখেছো, অ্যামাইলোজ এটা হচ্ছে অশাক, অশাক। আর অ্যামাইলোপেকটিন এটা হচ্ছে শাখান্বিত। আচ্ছা, এটা কেন হয়? কারণ অ্যামাইলোজে থাকে আলফা 1,4 বন্ধন, তাই না? গ্লুকোজ গুলো কি হয়? গ্লুকোজ গুলো আমরা যদি এখানে এভাবে দেখাই, এভাবে থাকে, এভাবে গ্লুকোজ গুলো থাকে। কেমন? এখানে অক্সিজেন থাকবে, গ্লুকোজ গুলো এভাবে থাকে, তার মানে হচ্ছে এটা অশাক। এবং এখানে এই যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে আলফা 1,4। সুতরাং দেখো, গ্লুকোজ শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে, অ্যামাইলোজ এটা কিন্তু উত্তর হবে না, কারণ এটা হচ্ছে একদম অশাক, এখানে কোনো শাখা নাই। তাহলে এটা বাদ। এবার আসো সেলুলোজ। আচ্ছা, সেলুলোজের স্ট্রাকচারটাও এমন, কিন্তু সেখানে শাখা নাই, কিন্তু সেখানে যে গ্লুকোজ স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে β14। ঠিক আছে? তাহলে সেটা দেখতে কেমন হয় তোমরা জানো, যে সেটা দেখতে অনেকটা এরকম হয়, প্যাঁচানো, এরকম প্যাঁচানো হয়। ঠিক আছে, আমরা যদি আরেকটা কালার দিয়ে দেখাই তাহলে এই এখানে একটা গ্লুকোজ, আমি এটার উপরে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে দেখো, এটা প্যাঁচানো বন্ধন, এই এই একই রকম থাকবে। ওকে, এই তাহলে ওই ধরনের বন্ধন হয়ে যাবে β14 বন্ধন, যেটা পাওয়া যায় সেলুলোজে। তাহলে সেলুলোজও কিন্তু অশাক, তাহলে আমরা বলবো সেলুলোজ এটাও কিন্তু অশাক। এবং এখানে পার্থক্য হচ্ছে, এখানে β14 বন্ধন থাকে, এটাতে কি থাকে বলো? এটাতে β14 বন্ধন থাকে, কিন্তু এটাও অশাক। আচ্ছা, এবার আসো অ্যামাইলোপেকটিন। আচ্ছা, অ্যামাইলোপেকটিন শাখান্বিত কেন? কারণ এখানে এখানে আলফা 1,4 এবং আলফা 1,6 এই দুই ধরনের বন্ধন থাকে। তাহলে দেখো, একটা পড়া থেকে অনেকগুলো পড়া কিন্তু পড়া হয়ে যায়, এবং প্রশ্নে যে এটাই আসবে তা না। আমি যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এখান থেকে কিন্তু অন্যভাবে ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। তাহলে আমি যদি অ্যামাইলোপেকটিনটা দেখাই, সেটা দেখতে কেমন হবে? ধরো এটা গ্লুকোজ, এই আলফা 1,4, এই বন্ধন, ঠিক আছে, এই বন্ধন, এই এই চলতেই থাকবে। আচ্ছা, এখন আসো, এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলছি, এই যে এখানে তোমরা জানো যেটা হচ্ছে আলফা 1,4। এটা কি? আলফা 1,4।
ওকে, এখন যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের একটা স্ট্রাকচার, আবার নিচে যদি আমি চিন্তা করি, এখানে আরেকটা গ্লুকোজ আছে, এখানে যদি আমি চিন্তা করি, তাহলে দেখো এটা খেয়াল করে, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। এই জন্যই এই স্ট্রাকচারকে আমরা বলছি α14। আচ্ছা, এখানে 1 নম্বর কার্বন, আমি যদি এখানে কার্বন দিই, এটা 1, হ্যাঁ, এটা 4, তাহলে এটা 5, আর এখানে আছে 6 নম্বর কার্বন। ঠিক আছে, তাহলে নিচেও একটা এরকম স্ট্রাকচার থাকবে α14 এর মতো। হ্যাঁ, এটা চলতেই থাকবে। এখন আসো, এখানে যেটা হয় সেটা হচ্ছে এই 1 এর সাথে এই 6 কার্বন, এদের একটা বন্ধন হয়, এই বন্ধনটা। তাহলে এই বন্ধনটাকে আমরা বলতে পারি α16 বন্ধন। এবার খেয়াল করে দেখো তো, যদি α16 বন্ধনটা হয়, তাহলে দেখো তো এটা অশাক, এটাও অশাক, কিন্তু যখন এই বন্ধনটা তৈরি হয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা আমি যদি দেখাই, দেখো এটা অশাক, এটাও অশাক, কিন্তু 16 এর কারণে এই দুটা এভাবে বন্ধন গঠন করবে। এখন টোটাল স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে? টোটাল স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে শাখান্বিত। ওকে, তাহলে অ্যামাইলোপেকটিন হচ্ছে শাখান্বিত। এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, অ্যামাইলোপেকটিন। এখন ট্রিকি কোশ্চেন কেন বলছি? তাহলে দেখো, স্টার্চে কিন্তু প্র্যাকটিক্যালি অ্যামাইলোজও থাকে, অ্যামাইলোপেকটিনও থাকে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে স্টার্চের অণুতে যে গ্লুকোজ গুলো থাকে সেখানে কিন্তু অ্যামাইলোপেকটিন থাকার কারণে সেখানে কিন্তু শাখান্বিত গ্লুকোজ স্ট্রাকচার পাওয়া যায়। কিন্তু তোমাকে বেস্ট অ্যান্সারটা দিতে হবে। স্টার্চে তো অ্যামাইলোজও আছে, আবার স্টার্চে তো অ্যামাইলোপেকটিনও আছে। শুধুমাত্র শাখান্বিত স্ট্রাকচার কোথায় পাওয়া যায়? শুধুমাত্র শাখান্বিত স্ট্রাকচার পাওয়া যায় অ্যামাইলোপেকটিনে। এজন্য এটা হবে বেস্ট অ্যান্সার। ভর্তি পরীক্ষায় সবসময় এই বেস্ট অ্যান্সারটাই কিন্তু দিতে হয়। ওকে, আচ্ছা, আমরা চলে যাই এর পরের অংশে। আচ্ছা, উদ্ভিদের শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট থাকে? আচ্ছা, এটা একটা ইনফরমেশন, আমরা সবাই জানি যে 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট থাকে, তাই না? আচ্ছা, হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কি ব্যবহৃত হয়? খুব সহজ, একইভাবে এটা কার্বোহাইড্রেটের কাজে আমরা পড়েছি কার্বোহাইড্রেট। আসো, বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেটের প্রকারভেদ। আচ্ছা, খুব সহজ একটা প্রশ্ন, এটা সবাই জানো যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট, শর্করা, এদেরকে আমরা দুভাগে ভাগ করি। ওই যে একটু আগে দেখালাম যে যারা বিজারক, তাই না, ফেলিং দ্রবণ, তারপরে টলেন বিকারক, এদেরকে কি বিচারিত করতে পারে, তাহলে এরা হচ্ছে বিজারক চিনি বা বিজারক শর্করা, বিজারক কার্বোহাইড্রেট। যারা বিচারিত করতে পারে না তাদেরকে আমরা বলবো অবিজারক শর্করা, অবিজারক কার্বোহাইড্রেট, অবিজারক চিনি, যেটাই তুমি বলো। অথবা ইংরেজিতে আমরা বলতে পারি রিডিউসিং, নন রিডিউসিং, বিজারক, অবিজারক। এই তো এভাবেই তো ভাগ করি। তাহলে বোঝাই যাচ্ছে যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে বিজারক আর একটা হচ্ছে জারক। আচ্ছা, আমরা এর পরের অংশে যাই। পাকা আঙুরে গ্লুকোজের শতকরা পরিমাণ কত? ওকে, ভালো কথা, এটা একটা ইনফরমেশন, কেমন? তাহলে আমরা এটা জানি 12 থেকে 30%, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কোনো আইডিয়া দিয়ে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আচ্ছা, হোয়াট ইজ ট্রায়োজ, তাই না? 3টা কার্বন থাকলে এটাকে আমরা বলি ট্রায়োজ। আচ্ছা, আমরা জানি যে ট্রায়োজের 2টা উদাহরণ আছে। এই যে এখানে যদি আমি একটু খেয়াল করে দেখি, গ্লিসারালডিহাইড, এখানে 3 কার্বন থাকে। এরিথ্রোজ, এটা 4 কার্বন। রাইবোজ, এটা 5 কার্বন। ডিঅক্সিরাইবোজ, এটাতেও কিন্তু 5টা কার্বন থাকে। তাহলে বোঝাই যাচ্ছে এই স্ট্রাকচার গুলো তুমি যদি জানো, তাহলে দেখো গ্লিসারালডিহাইড, এটাতেই কিন্তু 3টা কার্বন থাকে। আচ্ছা, এখানে একটু মনে রাখতে হবে আরো কিছু রিলেটেড পড়া আমরা যদি বলি, সেটা হচ্ছে এই যে গ্লিসারালডিহাইড, এটা হচ্ছে একটা, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। ওকে, আচ্ছা, আসো, যদি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড হয়, এটাকে আমরা বলছি ট্রায়োজ। আবার এমনও হতে পারে যে 3 কার্বন বিশিষ্ট কোনো কিটোন। তো এইটার উদাহরণ আমরা একটু মনে রাখবো। আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে, এখানে একটু দেখাই আমি, 3 কার্বন বিশিষ্ট
কিটোন, এটা রিলেটেড আলোচনা, এই জন্য আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এটাও একটু মনে রাখতে হবে, ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। অ্যাসিটোন, তাহলে দেখো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা এসেছে তার মানে এটাও আসতে পারে। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সেটাকে আমরা বলবো গ্লিসারালডিহাইড। 3 কার্বন বিশিষ্ট কিটোন, সেটাকে আমরা বলবো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তাহলে দুটোই কিন্তু উত্তর। ট্রায়োজ হিসেবে যদি প্রশ্ন হয় তাহলে আমরা উত্তরটা দিব হচ্ছে এখানে গ্লিসারালডিহাইড, আর অপশনে যদি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন থাকে সেটাও এই প্রশ্নের একটা উত্তর। ওকে, আচ্ছা আমরা এরপরে যাই। নিচের কোনটি ডাইস্যাকারাইড? আচ্ছা আমরা একটু দেখি। গ্লাইকোজেন, এটা কিন্তু পলিস্যাকারাইড, সুতরাং এটা উত্তর হবে না। স্টার্চ পলিস্যাকারাইড। আচ্ছা র্যাফিনোজ, র্যাফিনোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড, তাই না? আমরা জানি ট্রাইস্যাকারাইড মানে এটাকে ভাঙলে 3টা মনোস্যাকারাইড পাওয়া যায়, সুতরাং এটাও উত্তর হবে না। তাহলে উত্তর তো একটাই থাকলো, কি সেটা? সেটা হচ্ছে সেলোবায়োজ। আচ্ছা আমরা একটু মনে রাখবো, এখানে আমি একটু দেখাই। সেলুলোজ, এটাও কিন্তু একটা পলি, পলি মানে হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে, আমি সংক্ষেপে দেখাচ্ছি তোমাদের। এই সেলুলোজকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো সেলোবায়োজ। এটা হচ্ছে একটা ডাই, ডাই মানে ডাইস্যাকারাইড। ওকে, ডাইস্যাকারাইড। আচ্ছা সেলোবায়োজকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো গ্লুকোজ। আচ্ছা এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই সব স্ট্রাকচারে যে ধরনের গ্লুকোজ পাওয়া যায় সেটা হচ্ছে বিটা, বিটা ডি গ্লুকোজ। ওকে, তাহলে আমরা একটু মনে রাখবো যে এখানে পাওয়া যায় বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। তাহলে সেলুলোজ, সেলোবায়োজ, এগুলোতে কি ধরনের গ্লুকোজ পাওয়া যায় আমরা মনে রাখবো, এগুলোতে বিটা ডি গ্লুকোজ পাওয়া যায়। আচ্ছা ওই যে স্ট্রাকচার আমরা একটু আগে দেখালাম, প্যাচানো স্ট্রাকচার। আচ্ছা এখানে যে গ্লাইকোসাইডিক বন্ধনগুলো থাকে সেটা হচ্ছে বিটা 1,4। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন যেটা থাকবে সেটা হচ্ছে বিটা 1,4। তাহলে এই রিলেটেড আলোচনাগুলো কিন্তু এখান থেকে আমাদের মনে রাখতে হবে। কেমন? আমরা এর পরে যাই। আচ্ছা উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড, দেখো এখানে কিন্তু ইনফরমেশন দুভাবে তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড কোনটা, তাহলে বলেই দিছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুক্রোজ। আচ্ছা সেটার রাসায়নিক সংকেত কি হবে? আচ্ছা আমরা একটু আসি। সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, বলো সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। ওকে ভালো কথা। এখন সুক্রোজ, তাইলে গ্লুকোজ C6H12O6, এটাকে আমরা ধরলাম এটা হচ্ছে একটা গ্লুকোজ। আচ্ছা এবং এর সাথে থাকে ফ্রুক্টোজ C6, সেটাও দেখতে এমন H12O6। তাহলে এটা হচ্ছে আমার গ্লুকোজ, এটা হচ্ছে আমার ফ্রুক্টোজ। হয়ে গেল। আচ্ছা দেখো দুটাই হচ্ছে হেক্সোস। এখন হেক্সোস মানে এখানে 6 কার্বন থাকবে। ওকে, তাহলে আমরা জানি অনুপাত হচ্ছে 1:2:1, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলোর অনুপাত, তাই না? তাহলে 1:2:1। এখন কি হচ্ছে, যখন গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যুক্ত হয়ে যাচ্ছে আমরা জানি এটাকে বলি, আমরা এটাকে কি বলি? এটাকে বলি গ্লাইকোসাইডিক বন্ধন। এটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, তো এই বন্ধন গঠনের সময় এটা আমাদের মনে রাখতে হবে যে অলওয়েজ গ্লাইকোসাইডিক বন্ধন গঠনের সময় কি হয়, এক অণু মাইনাস পানি, এক অণু পানি বের হয়ে যায়। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমার আছে C6C6, তাহলে কি হলো দেখো C12, H12H12 মানে H24,
O6 মানে O12। আচ্ছা, এটা হওয়া উচিত ছিল, তাই না? সুক্রোজের রাসায়নিক সংকেত এটা হওয়া উচিত ছিল, কিন্তু কি হলো? ওই যে গ্লাইকোসাইডিক বন্ধনের সময় এক অণু পানি বের হয়ে যায়, এজন্য এই স্ট্রাকচার থেকে মাইনাস করতে হবে এক অণু পানি। তাহলে বাদ দিলাম। তাহলে দেখো C12H22O11 এমন হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমার সুক্রোজ, যেটা উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট, তার রাসায়নিক সংকেত। তাহলে দেখো তো এখানে কোথাও আছে কিনা। হ্যাঁ আছে, এই যে বি। তাহলে বি হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, সকল প্রকার সালোক সংশ্লেষী উদ্ভিদে কোনটি থাকে? আচ্ছা, এটা কিন্তু একটা মুখস্থ পড়া, কিন্তু যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে, দেখো, দন্ত স, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, এখানে থাকবে দন্ত স, সুক্রোজ। ঠিক আছে, এভাবে মনে রাখবো। তাহলে সকল সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, সেখানে থাকবে স দিয়ে মনে রাখবো, সুক্রোজ। ব্যাস, এটা হয়ে গেল আমার উত্তর। এখন আসো, আচ্ছা দেখো, এই কথাটা আজিবুস স্যারের বইয়ের পড়া, যে কমপক্ষে কতটি মনোস্যাকারাইড পলিমারভুক্ত হয়ে পলিস্যাকারাইড গঠন করে। আচ্ছা, বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে আসতে পারে উত্তরটা, কিন্তু দেখো রেফারেন্স হচ্ছে আজিবুস স্যারের বই। হ্যাঁ, তো স্যারের বই অনুসারে দেখো কতগুলো হবে। আচ্ছা, এখানে তোমাদের কনফিউশন দুটোতে হতে পারে, একটা হচ্ছে 8 অথবা 10, যে 10টা নাকি 8টা হবে। তো স্যারের বই অনুযায়ী এই প্রশ্নটার উত্তর হবে 10, মানে কমপক্ষে 10টা তোমার মনোস্যাকারাইড তারা যদি যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলতে পারি পলিস্যাকারাইড। ওকে, আচ্ছা, এটা মনে রাখতে হবে ইনফরমেশন। সবচেয়ে বেশি সেলুলোজ কোনটিতে? আচ্ছা, এখন যেটা মনে রাখবো, এটাও একটা মুখস্থ পড়া। সবচেয়ে বেশি, এখন বলতে এই 4টার মধ্যে সবচেয়ে বেশি থাকে তুলা। এটা একটা ইনফরমেশন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তুলাতে মোটামুটি 94% 94% সেলুলোজ থাকে। হ্যাঁ, আচ্ছা, লিনেনে থাকে হচ্ছে 90%। দেখো 94%-এর কম। আচ্ছা, তন্তুর কথা বলা আছে 90%, সরাসরি বাঁশ বলা নাই, সেখানেও 90%। কাঠে থাকে 60%। সুতরাং এগুলো কিন্তু 94%-এর কম। তাহলে সবচেয়ে বেশি থাকবে তুলা। এটা একটা ইনফরমেশন মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, আমরা এরপরে যাই। কোন জৈব যৌগ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? আচ্ছা, এখানেও দেখো একটা জিনিস, সেটা হচ্ছে স, সতে সেলুলোজ। আচ্ছা, স্টার্চ না, এটা মনে রাখার জন্য, এটাও দন্ত স দিয়ে শুরু, যাই হোক। তাহলে সবচেয়ে বেশি সেলুলোজ, এটা জাস্ট মুখস্থ করার জন্য। হ্যাঁ, সবচেয়ে বেশি সেলুলোজ, শেষ। তাহলে হয়ে গেল আমাদের উত্তর। এটা একটা মুখস্থ পড়া, হ্যাঁ, ইনফরমেশন মনে রাখতে হবে। আচ্ছা, কোনটি মনোস্যাকারাইড, আসো দেখি পাই কিনা। আচ্ছা, সুক্রোজ, দেখো সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড, একটু আগেই দেখলাম আমরা। তাহলে এটা হবে না উত্তর। মল্টোজ ডাইস্যাকারাইড, এটাও উত্তর হচ্ছে না। সেলোবায়োজ, এটাও ডাইস্যাকারাইড, এটাও উত্তর হচ্ছে না। তাহলে অপশন তো একটাই থাকলো, তাই না? সেটা হচ্ছে রাইবোজ। সুতরাং রাইবোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, কিন্তু শুধু এতটুকু পড়লেই তো হবে না। রাইবোজ থেকে কি জানতে হবে, এখানে কার্বন কয়টা থাকে? আমরা জানি রাইবোজে কার্বন সংখ্যা 5টা। তাহলে এটা হচ্ছে একটা পেন্টোজ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, রাইবোজে কি অ্যালডিহাইড শর্করা থাকে নাকি কিটোন শর্করা থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, রাইবোজে তোমরা জানো রাইবোজে থাকে অ্যালডিহাইড শর্করা, তাহলে আমরা রাইবোজকে বলতে পারি অ্যালডোজ। তাহলে দেখো এই কথাগুলো একটু রিলেটেড, একটু মনে রাখবো। তাহলে আমি যদি বলি রাইবোজ, রাইবোজ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা পেন্টোজ, তাই না? কেন? 5 কার্বন, এবং এটার স্ট্রাকচারে আমরা জানি যে এখানে আছে অ্যালডিহাইড শর্করা। সুতরাং এটা হচ্ছে একটা অ্যালডোজ হয়ে গেল। এখন দেখো তো, দুইটাকে যদি আমি একসাথে করি, তাহলে এটাকে আমরা বলতে পারি, এই দুটাকে একসাথে করলাম, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যালডো পেন্টোজ। তাহলে দেখো, রাইবোজকে এভাবে বলা যায়, কি বলা যায়? রাইবোজ হচ্ছে একটা পেন্টোজ, রাইবোজ একটা অ্যালডোজ,
এবং একসাথে আমরা বলতে পারবো রাইবোজ হচ্ছে একটা অ্যালডো পেন্টোজ। ঠিক আছে, তাহলে বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্নগুলো চলে আসে। আমরা পরের প্রশ্নে যাই। গ্লুকোজের সাথে সমপরিমাণ যুক্ত হয়ে সুক্রোজ, কোনটি গ্লুকোজের সাথে যুক্ত হলে সুক্রোজ তৈরি হবে, তাই না? আচ্ছা, এখন আসো, সুক্রোজের স্ট্রাকচার একটু আগে আমি দেখিয়েছিলাম, তোমরা জানো। সেটা হচ্ছে, এটা হবে না র্যাফিনোজ, না রাইবোজ, না কে, এই যে ফ্রুক্টোজ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফ্রুক্টোজ। একটু আগে আমি দেখিয়েছি। আচ্ছা, এখন তোমরা যেটা সহজে মনে রাখবা সেটা হচ্ছে জিএফ। জিএফ, সুক্রোজে জিএফ। জিএফটা কি? জিতে হচ্ছে গ্লুকোজ আর এফ তে হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে হয়ে গেল। আসো, গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কোথায়? এই যে আলোচনার মধ্যে চলে আসছে, কোথায়? কার্বোহাইড্রেট, তাই না? গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, সুতরাং গ্লুকোজে যে ধরনের বন্ধন আহ একসাথে করে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড বা অলিগো অথবা পলিস্যাকারাইড তৈরি করে, সেটা তো এই যে, যেহেতু গ্লুকোজ সবচেয়ে বেশি, সবচেয়ে কমন পলিস্যাকারাইড যদি আমরা বলি, এজন্য গ্লাইকোসাইডিক বন্ধন বোঝাই যাচ্ছে এটা কার্বোহাইড্রেটে পাওয়া যাবে, তাই না? আচ্ছা, আমরা এরপরে যাই। নিচের কোনটি অবিজারক? আবারও আসলো। আচ্ছা দেখো, গ্লুকোজ মনোস্যাকারাইড, আমরা বলছিলাম যে মনোস্যাকারাইড গুলো হচ্ছে বিজারক, তাহলে এটা হবে না উত্তর। ফ্রুক্টোজ মনোস্যাকারাইড, এটা উত্তর হবে না। রাইবোজ মনোস্যাকারাইড, এটা উত্তর হবে না। তিনটা তো বাদই হয়ে গেল, তাহলে একটাই থাকে, সেটা কি? সুক্রোজ। এইটা তোমরা আমি একটু রেড দিয়ে মার্ক করে দিব, এটা তোমরা ট্রিপল স্টার দাও। এই যে সুক্রোজ হচ্ছে অবিজারক শর্করা। এটা এত ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য, এটা বারবার আসছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো কেন? কারণ এটা একটা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন? সমস্ত সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। সুক্রোজ কি বলো? একটা সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। সুক্রোজ ডাইস্যাকারাইড, কিন্তু এটা অবিজারক চিনি, এটা একটা ব্যতিক্রম, এজন্য এটা এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো, উদ্ভিদের ভার বহন করে কে? আমরা জানি খুব সহজ, সেলুলোজ। সেলুলোজ হচ্ছে উত্তর, মুখস্থ পড়া, হ্যাঁ, ইনফরমেশন। আচ্ছা, ইক্ষু এবং বিটের চিনি নামে পরিচিত। আচ্ছা, এখানে আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে, এটাও ইনফরমেশন, যেটা মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে সুক্রোজ। ইক্ষু এবং বিটে সুক্রোজ অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, এজন্য এদেরকে বলা হয় ইক্ষু চিনি, বিট চিনি, এভাবে এদেরকে নামকরণ করা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নিচের কোনটি অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদে ইরিথ্রোজ ফসফেট হিসেবে বিরাজ করে? আচ্ছা, এখন তোমরা একটু মনে রাখবা, এই যে দেখো, এরিথ্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, এটা মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে একটা টেট্রোজ। এরিথ্রোজ হচ্ছে একটা 4 কার্বন বিশিষ্ট শর্করা, মানে টেট্রোজ। তাহলে এখন আমরা একটু যদি দেখি খেয়াল করে, ওই যে সেই 1:2:1 ইনটু, এটা যেহেতু টেট্রোজ, 4 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো কি হচ্ছে, 4:8:4। তাহলে আমি একটু লিখে ফেলি, C4H, সরি সরি, H8 এবং O4 হয়ে গেল। এখন দেখি আমি অপশনে আছে কিনা, এই যে বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা যাই। মনোস্যাকারাইড কোন বন্ধন দিয়ে পরস্পর যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড গঠন করে? আলোচনায় চলে আসছে, কি সেটা বলো? গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, নিচের কোনটি পেন্টোজ শর্করা নয়? একটু খেয়াল করো, একটু খেয়াল করো, পেন্টোজ শর্করা নয়। এই যে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষার সময় নয়, মিথ্যা নয়, সত্য, বিষয়গুলো কিন্তু একটু খেয়াল করো না, কোনটি নয়। হ্যাঁ, নয় গুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, তাহলে 9-6 হয়ে যাবে না হলে। সেটা হচ্ছে পেন্টোজ। দেখো রাইবোজ, হ্যাঁ রাইবোজ কিন্তু 5 কার্বন বিশিষ্ট, একটু আগে বলেছি। রাইবুলোজ, হ্যাঁ এটাও 5 কার্বন। ডিঅক্সি রাইবোজ অবশ্যই 5 কার্বন। ফ্রুক্টোজ, এটা হচ্ছে 6 কার্বন, তাই না? আমাদের আলোচনায় কিন্তু অলরেডি চলে আসছে ফ্রুক্টোজ 6 কার্বন। তাহলে এখন বলো কোনটি পেন্টোজ শর্করা নয়? ফ্রুক্টোজ। আচ্ছা, আমরা এরপরে যাই। নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? খুবই সহজ। নিউক্লিক অ্যাসিডের উপাদান তোমরা এটা সবাই পড়েছো, যদি সেটা আরএনএ হয় রাইবোজ, যদি সেটা ডিএনএ হয় তাহলে ডিঅক্সি রাইবোজ। তাহলে আমরা এখানে এটা খুঁজি, এই যে রাইবোজ। তাহলে আরেকটা অপশন কি হতে পারে? ডিএনএ তে যেটা পাওয়া যায়, ডি
অক্সি রাইবোজ, এটাও কিন্তু একটা উত্তর যে নিউক্লিক অ্যাসিডে কোন শর্করা পাওয়া যায়। ওকে, আমরা চলে যাই। আচ্ছা, গ্লুকোজের আলফা লিঙ্ক OH এটা যদি যুক্ত থাকে তাহলে দেখো, আচ্ছা এখানে এখানে বিষয়টা হচ্ছে কি যে ডি ডি গ্লুকোজ, হ্যাঁ আমরা যদি একটু বলি যে ডি গ্লুকোজ, সেখানে আলফা লিঙ্কে OH টা যুক্ত থাকে কোথায়? আচ্ছা, আমরা এটা একটা রিং স্ট্রাকচার চিন্তা করি, খেয়াল করে দেখো। আমরা যদি একটু গ্লুকোজ এঁকে ফেলি রিং স্ট্রাকচার, এই এই আচ্ছা এখানে থাকবে CH2OH। ওকে, এবার দেখো আমরা যদি কার্বন গুলো একটু লেবেলিং করি, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এবং এই যে CH2OH এর যে কার্বন, এটা হচ্ছে 6 নম্বর কার্বন। তাহলে বিষয়টা হচ্ছে এই আলফা লিঙ্কে OH কোথায় থাকবে, কেমন? সেটা হচ্ছে, আমি জাস্ট একটা গ্লুকোজ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেইটা হলো 1 নম্বর কার্বন, এটা খেয়াল করতে হবে। বলো কোন কার্বনটা খেয়াল করতে হবে? 1 নম্বর কার্বন, ঠিক আছে? আচ্ছা, কি খেয়াল করব আমরা? দুভাবে হতে পারে। একটা হচ্ছে যদি এমন হয় 1 নম্বর কার্বন এই নিচে OH এবং উপরে H, এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে নিচে OH এবং উপরে H এরকম যদি হয়, তাহলে এটাকে আমরা বলি আলফা, এটাকেই আমরা বলি আলফা গ্লুকোজ, এটাকেই বলি আমরা আলফা গ্লুকোজ। ওকে, আচ্ছা যদি এরকম না হয়ে আমি এখানে একটু দেখাই, যদি এরকম হয়, এরকম না, এটা উল্টাই গেল, কেমন? উপরে আছে OH এবং নিচে আছে H, যদি এরকম হয় এই স্ট্রাকচারটার উল্টা, তখন সেটাকে আমরা বলবো বিটা গ্লুকোজ, বিটা গ্লুকোজ। ওকে, তাহলে খেয়াল করে দেখো গ্লুকোজের আলফা লিঙ্কে OH যুক্ত থাকে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আলফা, তার মানে আমরা চলে আসব 1 নম্বর কার্বনে, এবং ওই যে বললাম আলফা গ্লুকোজ, দেখো খেয়াল করে OH টা নিচে থাকবে। তাহলে অপশন দেখি, হ্যাঁ অবশ্যই 1 নম্বর কার্বন, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বা এটা উত্তর হবে। আচ্ছা, উপরে নাকি নিচে? খেয়াল করে দেখো, এই যে নিচে OH থাকলে আলফা, সুতরাং আমাদের অ্যান্সার হবে বি, মানে 1 নম্বর কার্বনের নিচে OH থাকবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর কার্বনের নিচে যদি OH থাকে তাহলে সেটাকে আমরা বলবো আলফা গ্লুকোজ। ওকে, গেল। নিচের কোনটি রিডিউসিং সুগার? দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসছে। নিচের কোনটি রিডিউসিং সুগার নয়? এই নয় একটু খেয়াল করব। আচ্ছা, এখন আসো রিডিউসিং সুগার, গ্লুকোজ অবশ্যই রিডিউসিং মনোস্যাকারাইড, রাইবোজ মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ মনোস্যাকারাইড, এগুলো অবশ্যই রিডিউসিং সুগার। তাহলে রিডিউসিং সুগার নয়, এটা হচ্ছে পলিস্যাকারাইড, এটা হচ্ছে পলিস্যাকারাইড, সুতরাং এটা রিডিউসিং সুগার নয়, তার মানে এটাই হবে আমার উত্তর। আর এগুলো কি? এগুলো হচ্ছে রিডিউসিং, তাই না? ABC এই অপশনগুলো হচ্ছে রিডিউসিং। ওকে, আমরা এরপরে যাই। নিচের কোনটি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এইখানে অ্যারাবিনোজ এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, ইরিথ্রোজ 4 কার্বন বিশিষ্ট, ম্যানোজ এটা কিন্তু 6 কার্বন বিশিষ্ট। তাহলে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড অথবা পেন্টোজ সেটা হচ্ছে অ্যারাবিনোজ, এটা হবে উত্তর। কর্ন বা গ্রেপ সুগার কোনটি? আচ্ছা দেখো এখানে একটু ক্লু আছে, এই যে গ, গ দিয়ে গ, তাহলে আমরা মনে রাখবো গ ফর গ, তাহলে গ্রেপ বা কর্ন সুগার হচ্ছে গ্লুকোজ, তাহলে এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? দেখো
স্টার্চের রাসায়নিক সংকেত, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করে দেখো যে অসংখ্য গ্লুকোজ মিলে কিন্তু স্টার্চ তৈরি হয়, তাই না, এন সংখ্যক। তাহলে আমরা যদি একটু গ্লুকোজ লিখে ফেলি, C6H12O6 এন সংখ্যক। এখন কি হয়, যখন অসংখ্য গ্লুকোজ একসাথে যুক্ত হয় তখন কিন্তু অসংখ্য গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, এবং প্রত্যেকটা গ্লাইকোসাইডিক বন্ধনের কারণে কি হচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে, তাই না, প্রত্যেকটা থেকে এক অণু করে পানি বের হয়ে যাচ্ছে। তো আমরা এই জন্য যেটা করব, শর্টকাট ফর্মুলা, এখান থেকে কি করব, এই ফর্মুলা থেকে বাদ দিব হচ্ছে H2O। খেয়াল করে দেখো, C6H10O5 হয়ে গেল। তাহলে যখন গ্লাইকোসাইডিক বন্ধন অসংখ্য তৈরি হয়, প্রত্যেকটা গ্লাইকোসাইডিক বন্ধনের জন্য এক অণু পানি বের হয়ে যায়। তাহলে অসংখ্য গ্লুকোজ, তারা যখন গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করবে, অসংখ্য পানি বের হয়ে যাবে। তাহলে জিনিসটাকে আমরা এভাবে দেখাবো, এবং যেহেতু অসংখ্য, আমরা এন দিয়ে ব্যাখ্যা করি, ঠিক আছে। তাহলে দেখো উত্তরটা হয়ে যাচ্ছে সি। ওকে, আচ্ছা আমরা এরপরে যাই। ধান, গম এবং ভুট্টাতে কোন ধরনের শর্করা থাকে? আচ্ছা, এটা একটা মুখস্থ পড়া, চলো তো দেখি। আচ্ছা, যেটা আমরা খাই সেটা হচ্ছে স্টার্চ, আর কাঠে যেটা থাকে, হ্যাঁ, গাঠনিক উপাদান যেটা, সেটা হচ্ছে সেলুলোজ। তাহলে এখানে উত্তর হচ্ছে স্টার্চ। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, উদ্ভিদ জগতের বিভিন্ন তন্তু কি দিয়ে গঠিত? এটা সহজ একটা মুখস্থ কথা, সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ তন্তু গঠিত হয় সেলুলোজ দিয়ে, যেমন পাটের আঁশ, এটাও কিন্তু তন্তু, তাই না, সেলুলোজ। আচ্ছা, স্যাকারিন হেপারিন কোন জাতীয় পদার্থ? খুব সহজ, এটা হচ্ছে শর্করা জাতীয় পদার্থ। এটা একটা ইনফরমেশন যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, আমরা প্রোটিন অংশে ঢুকে গেলাম। দেখো খেয়াল করে, পেপটাইড বন্ধনী কোন যৌগে দেখা যায় বলো? অসংখ্য অ্যামিনো অ্যাসিড তারা কি হয়, পেপটাইড বন্ধন গঠন করে এবং প্রোটিন গঠন করে। তাহলে দেখো এখানে উত্তরের মধ্যে, হ্যাঁ, সি হচ্ছে উত্তর। খুব সহজ প্রশ্ন। আচ্ছা, কোনটি পানিতে দ্রবণীয় সরল প্রোটিন? আচ্ছা, এটা একটা মুখস্থ পড়া। এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে সবচেয়ে ভালো উত্তর হচ্ছে হিস্টোন, তাই না? আচ্ছা বলো তো, এই যে বিভিন্ন ধরনের সরল প্রোটিন, এর মধ্যে কি পড়তে হবে আমাকে? আমাকে পড়তে হবে তিনটা জিনিস, এটা তোমরা পড়ে নিবা, আমি আবার একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের। এক নম্বর হচ্ছে দ্রবণীয়তা, এটা পড়তে হবে। দুই নম্বর হচ্ছে কোথায় পাওয়া যায়, এটা পড়তে হবে। তিন নম্বর হচ্ছে তাপ প্রবণতা। এই তিনটা জিনিস সমস্ত সরল প্রোটিন থেকে তোমাকে পড়তে হবে। ওকে, আচ্ছা, তাপ প্রবণতা মানে কারা তাপে জমাট বাঁধে, কারা তাপে জমাট বাঁধে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, খাবারের চালে কোন প্রোটিন বিদ্যমান? আচ্ছা, এইটা 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 একটা ট্রিকি প্রশ্ন। আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে, আচ্ছা বলতো, এই যে খাবারের চাল আসলে কোথা থেকে আসে? ধান থেকে। ধানের বৈজ্ঞানিক নাম কি? সবাই বলো। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা, তাই না, অরাইজা। খেয়াল করে দেখো, এই যে নামের সাথে মিল আছে, অরাইজেনিন। তাহলে অরাইজা স্যাটিভা বা ধান বা যেখান থেকে চাল হচ্ছে, সেখানে যে প্রোটিন থাকে সেটার নাম অরাইজেনিন। তাহলে বলো উত্তর কি? উত্তর হচ্ছে অরাইজেনিন। কিন্তু এটা একটা ট্রিকি প্রশ্ন, আমি একটু স্টার মার্ক দিয়ে রাখছি। এখন মনে রাখতে হবে, অরাইজেনিন হচ্ছে এক ধরনের গ্লুটেলিন প্রোটিন, এক ধরনের গ্লুটেলিন প্রোটিন। এজন্য মনে রাখবা, যদি অপশনে দুটোই থাকে, অরাইজেনিন এবং গ্লুটেলিন যদি দুটোই থাকে, তাহলে আমাদের উত্তর বেস্ট অ্যান্সার হচ্ছে অরাইজেনিন। কিন্তু ধরো এমন হলো অপশনে অরাইজেনিন নাই, তখন আমরা উত্তর দিব গ্লুটেলিন, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, আমরা যাই। হিমোগ্লোবিন কি ধরনের পদার্থ? সবাই জানো হিমোগ্লোবিন কি ধরনের পদার্থ, অবশ্যই প্রোটিন, যুগ্ম প্রোটিন। হয়ে গেল। আচ্ছা, কোন প্রোটিনটি বার্লিতে পাওয়া যায়? আচ্ছা, এইটা একটু আসো, কিভাবে মনে রাখবো, এটা তো মুখস্থ পড়া একটা ইনফরমেশন। মনে রাখবা, হ, জ, ব, র, ল।
আমরা এরকম একটা কথা বলি না, হযবরল, আমার পড়াশোনার অবস্থা কি, হযবরল। আচ্ছা, এখান থেকে আমরা একটু মনে রাখবো, খেয়াল করে দেখো, হতে হচ্ছে হর্ডিন। তাহলে হর্ডিন প্রোটিন কোথায় পাওয়া যায়? দুইটা জায়গায় পাওয়া যায়। এই মানে হচ্ছে জব, আর বরল, বরল মানে বার্লি। ঠিক আছে, বরল মানে কি বলো? বরল মানে বার্লি। তাহলে বলো তো, জব এবং বার্লিতে কি পাওয়া যায়? পাওয়া যায়। মানে হর্ডিন। তো কিছু কিছু জায়গায় একটু ট্রিক্স মনে রাখলে আমাদের কিন্তু পড়া মনে রাখা সহজ হয়। হযবরল, না হলে কিন্তু পড়া হযবরল। ঠিক আছে। আচ্ছা, আমরা যাই। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, শোনো, এটা একটা ট্রিকি প্রশ্ন। এখানে আসলে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। এখন তোমাদের এই যে আজিবুর স্যারের বইতে যেটা উত্তর করা, সেটা হচ্ছে প্রোলামিন। এখন তুমি সঠিকটাই জানো, সঠিকটা হচ্ছে প্রোটামিন। ঠিক আছে, এটা আমি একটু সলভ করে দিলাম। আচ্ছা, এগুলো ক্ষেত্রে কি করণীয় তোমাদের? সেটা হচ্ছে, আমরা আসলে জানি না যে স্যারেরা কোনটাকে উত্তর হিসাবে নেবে, ভুলটাকেই উত্তর হিসাবে নেবে নাকি প্রশ্নটা আসলে ভেতর থেকে করা। তাহলে তুমি সঠিক উত্তরটাই জানবা, এটাই আমরা এক্সপেক্ট করি। ওকে, আসো। আচ্ছা, কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়, মানে পানিতে দ্রবণীয় না, এই তো? আচ্ছা, এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই চারটার মধ্যে গ্লুটেলিন, এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, এটা একটা মুখস্থ পড়া, একটু মনে রাখতে হবে। ডিমের সাদা অংশে কোন প্রোটিন পাওয়া যায়? সহজ, খুবই সহজ, অ্যালবুমিন। এজন্য দেখবা যে যাদের শরীরে এই যে অ্যালবুমিন কম থাকে, আমি একটু মেডিকেলে, তোমরা যেহেতু ইন্টারেস্টেড একটু বলি, যাদের শরীরে অ্যালবুমিন কম থাকে, হ্যাঁ, তখন কি হয়? শরীরে পানি জমে যায়। রক্তে যদি অ্যালবুমিন কম থাকে, তোমরা জানো রক্তের আমিষ, সেটার মধ্যে জিপিএ 5, এর মধ্যে কিন্তু অ্যালবুমিন আছে, তাই না? তাহলে এই অ্যালবুমিন কমে গেলে শরীরে পানি চলে আসে। তো তখন ডাক্তাররা যেটা বলে সেটা হচ্ছে ডিমের সাদা অংশ খাওয়ার জন্য। ডিমের সাদা অংশ খেলে কি হবে? শরীরে, রক্তে অ্যালবুমিন আসবে এবং শরীর থেকে পানি বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা চিকিৎসা পদ্ধতি। তাহলে তোমাদেরকে কিন্তু শিখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন। আচ্ছা, এখন ডিমের তো দুইটা অংশ, একটা হচ্ছে সাদা অংশ আর একটা হচ্ছে কুসুম। এখন কুসুমে কি থাকবে? আমরা জানি যে কুসুমে থাকে গ্লোবিউলিন, যেটাকে বলে অভোগ্লোবিউলিন। অভো মানে হচ্ছে ডিম, হ্যাঁ, গ্লোবিউলিন। তাহলে ডিমে যে গ্লোবিউলিন থাকে সেটাকে আমরা বলবো অভোগ্লোবিউলিন। ওকে, আচ্ছা, তাহলে এটা কোথায় পাবো আমরা? এটা পাবো কুসুমে, এটা পাবো কুসুমে, কুসুমে পাবো। আর ডিমের সাদা অংশে পাবো অ্যালবুমিন। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, একটু আগে আমি বলেছিলাম ধানের অরাইজেনিন কোন ধরনের প্রোটিন, তাই না? তোমরা এখন সবাই পারবা, বলো কোন ধরনের প্রোটিন? গ্লুটেলিন। ঠিক আছে, যাই। নখে কোন ধরনের প্রোটিন থাকে? মুখস্থ পড়া, এখানে থাকে স্ক্লেরো প্রোটিন। ওকে, আচ্ছা, প্রাণীর চুল এবং নখে কোন ধরনের প্রোটিন থাকে? এটাও একটা মুখস্থ পড়া, ইনফো। দেখো তো কোনটা হতে পারে। আমরা জানি চুল নখে থাকে কেরাটিন। ওকে, চুল নখে কি থাকে? কেরাটিন। এগুলো একটু তন্তু জাতীয় হয়, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মোটামুটি আমরা প্রোটিনটা পড়লাম, এখন যেটা পড়বো সেটা হচ্ছে লিপিড। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের লিপিডের ক্লাসিফিকেশন তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমরা পেয়েছিলাম যে সরল লিপিড। এই সরল লিপিডের মধ্যে ছিল তেল এবং চর্বি। ওকে, আচ্ছা, তেল এবং চর্বি আমরা কিভাবে আলাদা করি? ওখানে একটা তাপমাত্রার হিসাব ছিল। তোমরা যদি ক্লাসটা করো অথবা বইতে পড়ে থাকো এবং টপিকটা গো থ্রু করো, দেখবা যে খুব ইম্পর্টেন্ট একটা তাপমাত্রার বিষয় আছে। সেটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াসে যেটা তরল সেটা তেল, 20 ডিগ্রি সেলসিয়াসে যেটা কঠিন সেটা হচ্ছে চর্বি। তাহলে দেখো, লিপিড কত তাপমাত্রায় কঠিন থাকলে তাকে চর্বি বা ফ্যাট বলে? এই যে পেয়ে গেছি আমাদের উত্তর, কি? 20 ডিগ্রি সেলসিয়াস। যাও, লিপিড অদ্রবণীয় কোনটিতে? তোমরা জানো তেল এবং জল কখনো মিশ খায় না, তাই না? এরকম একটা প্রবাদ বলে। তাহলে দেখো তো এখানে অপশন কি, ইথার, অ্যালকোহল, বেনজিন, এগুলোতে অবশ্যই দ্রবণীয়, কারণ নন পোলার, তাই না? তাহলে কোথায় অদ্রবণীয়? উত্তর হচ্ছে পানি। খুব সহজ, পানির মতো প্রশ্ন, হ্যাঁ। তাই মোম কোন ধরনের পদার্থ?
আচ্ছা, মোম তো অবশ্যই লিপিড জাতীয় পদার্থ, সেটা আমরা জানি। আচ্ছা, তাইলে এখানে আরেকটু রিলেটেড আলোচনা করি আমরা, যে মোম, তাই না, এটা কি? এটা হচ্ছে একটা লিপিড জাতীয় পদার্থ। তোমরা যদি একটু দেখো, মোম মোম যদি একটু খেয়াল করো, মোম কি পিচ্ছিল, তাই না? তেল কেমন পিচ্ছিল, চর্বি কেমন পিচ্ছিল। সুতরাং অবশ্যই মোম হচ্ছে একটা লিপিড জাতীয় পদার্থ, এভাবে মনে রাখবো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো তিনটা উদাহরণ আছে। লেসিথিন, সেফালিন, প্লাজমিলোজেন, এটা কোন ধরনের লিপিড? আচ্ছা, আমরা জানি যে লিপিডের অনেকগুলো প্রকারভেদ আছে, এর মধ্যে একটা প্রকারভেদ, সেটার উদাহরণগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটার নাম হচ্ছে ফসফোলিপিড। আচ্ছা, তোমরা মনে রাখবা, এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ফসফোলিপিড। এই ফসফোলিপিডের চারটা উদাহরণ মনে রাখবা তোমরা, হ্যাঁ। একটা হচ্ছে লেসিথিন, একটা হচ্ছে সেফালিন, একটা হচ্ছে প্লাজমিলোজেন। আচ্ছা, যেটা নাই সেটা আমি একটু বলে দিব। 4 নম্বর অপশন হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এই চারটা একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। তাহলে ফসফোলিপিডের চারটা উদাহরণ তোমরা মনে রাখবা, কি কি? লেসিথিন, সেফালিন, প্লাজমিলোজেন, এবং 4 নম্বর হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এগুলো একটু মনে রাখতে হবে ইনফরমেশন। আচ্ছা, তো এই 4 ধরনের ফসফোলিপিড এটা কিন্তু আমরা পাই। তাহলে এখানে যে প্রশ্নটা আসছে, লেসিথিন, সেফালিন, প্লাজমিলোজেন, এভাবে কিন্তু আসলে সবসময় প্রশ্ন আসবে না। যে কোনো একটা অপশন দিয়ে দিবে, যে ধরো বললো প্লাজমিলোজেন কোন ধরনের রাসায়নিক পদার্থ বা কোন ধরনের লিপিড, এরকম আসলো। তাহলে আমরা বুঝতেই পারছি উত্তরটা হচ্ছে ফসফোলিপিড। ওকে, আমরা যাই। রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো নয়? আর একটা হচ্ছে ভালো। ওকে, এখানে আসছে ভালো, তাহলে দুভাবেই আসতে পারে প্রশ্নটা। কোনটি বেশি থাকা ভালো? আচ্ছা, ভালো যেটা আমরা মনে রাখবো, শোনো, 2 ধরনের কোলেস্টেরল আমরা পাই, হ্যাঁ। একটা হচ্ছে এই যে এখানেই আছে, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এইচডিএল, আর একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। আচ্ছা, এখন মনে রাখবা, সেটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে, এরা হচ্ছে ভালো। আর লো ডেনসিটি লিপোপ্রোটিন, তারা হচ্ছে খারাপ। আচ্ছা, এটা এটা একটু মনে রাখবা, মন দিয়ে মনে রাখবা, হ্যাঁ। মন মন মানসিকতা, সহজে যদি আমি বলি, মন মানসিকতা, খেয়াল করে দেখো তো। এভাবে আমরা টেকনিক্যালি এটা মনে রাখবো। মন মানসিকতা বলতো, যার মন মানসিকতা হাই, ভালো, যার চিন্তা ভাবনা ভালো, সে ভালো। আচ্ছা, যার মন মানসিকতা খারাপ, লো, বলি না যে তোমার চিন্তা ভাবনা অনেক লো, তাহলে এই লো, এ হচ্ছে খারাপ। তাহলে এইভাবে আমি কিন্তু এই কোলেস্টেরলটা মনে রাখবো, যে হাই ডেনসিটি লিপোপ্রোটিন এইচডিএল, সেটা কিন্তু শরীরে বেশি থাকা ভালো। আর প্রশ্নটা যদি এভাবে আসে, ভালো নয়, ভালো নয়, তখন কি হবে? তখন উত্তর হয়ে যাবে লো ডেনসিটি লিপোপ্রোটিন। কারণ কি, লো ডেনসিটি লিপোপ্রোটিন কি করে, আমাদের রক্তের যে চর্বির স্তর, রক্তনালীতে এরকম একটা চর্বির স্তর তৈরি করে, এবং ধীরে ধীরে রক্তনালী সরু হয়ে যায়, এবং তোমরা জানো হার্ট অ্যাটাক হতে পারে, শরীরে আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমরা সহজে মনে রাখার জন্য যে ট্রিক্সটা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে মন মানসিকতা। মন মানসিকতা ভালো, হাই, এটাই তো ভালো। মন মানসিকতা লো, তাই না, তাহলে সেটা খারাপ। তাহলে হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা এইচডিএল ভালো, লো ডেনসিটি লিপোপ্রোটিন এটা খারাপ। ঠিক আছে, এভাবে মনে রাখবো। আচ্ছা, ও তাহলে উত্তরটা কি হলো? রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো? ভালো হলে হাই, ঠিক আছে, বি অ্যান্সার। আচ্ছা, কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? এটা সবাই জানে এটা হচ্ছে লিপিড জাতীয় পদার্থ, খুব সহজ প্রশ্ন। আচ্ছা, নিচের কোনটি ফসফোলিপিডের উদাহরণ? দেখছো, এই যে একটু আগে যে আমি আলোচনা করলাম, কেন করলাম, দেখো এখানে চলে আসছে, লেসিথিন, সেফালিন, প্লাজমিলোজেন, ফসফোটাইডিক অ্যাসিড। ওকে, তাহলে দেখো তো এর মধ্যে কোনটা আছে, এই যে লেসিথিন হচ্ছে অ্যান্সার। ওকে, দেখছো এটা আসছে, এই যে দেখছো, বোর্ডেও আসছে, আবার মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসছে, কত ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটি সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী? আচ্ছা, এটা আমরা জানি টারপিনস, হ্যাঁ, টারপিনস দেখে আছে নাকি অপশনে, হ্যাঁ, টারপিনয়েড যৌগ বা টারপিনস সুগন্ধি, প্রসাধনী এগুলো তৈরিতে ব্যবহৃত হয়। এগুলো ইনফরমেশন, হ্যাঁ, এটা বোঝার কিছু নাই, এটা মনে রাখতে হবে।
আচ্ছা, তুলসী, পুদিনা, পাইন এই উদ্ভিদে পাওয়া যায় কোনটি? ওই যে সেই টারপিনয়েড যৌগ, টারপিনস, এগুলো থেকেই কি করে? সুগন্ধি তৈরি করে। তাহলে টারপিনস হবে উত্তর। ওকে, আচ্ছা আমরা যাই এরপরে। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা, আচ্ছা এটা একটা মুখস্থ পড়া, ইনফরমেশনটা কোনটা হবে? আচ্ছা এ হবে উত্তর, হ্যাঁ, 0.15 থেকে 1.2%। এটা মুখস্থ রাখতে হবে, কেমন? আচ্ছা যাই, কোনটি উদ্ভূত লিপিড? এভাবে প্রশ্ন আসতে পারে, অথবা আসতে পারে সরল লিপিডের উদাহরণ নয়, মানে নিচের কোনটি সরল লিপিড নয়, তাই তো? আচ্ছা আমরা সরল লিপিড জানি কোনগুলা, দেখো, তেল এবং চর্বি অবশ্যই এরা সরল লিপিড। মোম, হ্যাঁ এটাও সরল লিপিড। আচ্ছা এখানে একটু মনে রাখবা, এই যে রাবার, এই রাবার বাবু হচ্ছে, এই রাবার বাবু হচ্ছে উদ্ভূত লিপিড, ঠিক আছে? আচ্ছা তাহলে এই রাবার হচ্ছে উদ্ভূত লিপিড, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিরাইভড, ডিরাইভড লিপিড। মানে এরা লিপিড থেকে লিপিড জাতীয়, হ্যাঁ, লিপিড জাত, যেটাই বলো তুমি, যে বিভিন্ন ধরনের লিপিড থেকে পরবর্তীতে এই ধরনের লিপিড গুলো তৈরি হয়। তো এটা হচ্ছে উদ্ভূত লিপিড বা ডিরাইভড লিপিড। ওকে, আচ্ছা এখন তাহলে আসো, এই যে তেল বা চর্বি, এরা হচ্ছে নিউট্রাল লিপিড, এরা হচ্ছে নিউট্রাল লিপিড। তাহলে অপশনে কিন্তু এটাও চলে আসতে পারে যে নিউট্রাল লিপিড এটাও কিন্তু একটা সরল লিপিড। উদাহরণ কি? তেল এবং চর্বি। এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তাহলে আমরা মনে রাখবো যে সরল লিপিড হচ্ছে আসলে তিনটা উদাহরণ, একটা হচ্ছে তেল, একটা হচ্ছে চর্বি, একটা হচ্ছে মোম, এই তিনটাই আছে কিন্তু। আচ্ছা এখন আসো, এভাবেও আসতে পারে যে সরল লিপিডের উদাহরণ কোনটি, ঠিক আছে? সেখানে তেল চর্বি এভাবেও থাকতে পারে, অথবা থাকতে পারে নিউট্রাল লিপিড। মনে রাখবা, নিউট্রাল লিপিড এটা কিন্তু এক ধরনের সরল লিপিড। নিউট্রাল লিপিডের উদাহরণ কি? তেল এবং চর্বি। এছাড়া সরল লিপিড কি আছে? এছাড়া সরল লিপিড আছে হচ্ছে মোম। শেষ। তাহলে এতটুকু কিন্তু আমাদের আবার জানতে হবে। আমরা যাই, নিচের কোনটি তেল জাতীয় লিপিড নয়? আচ্ছা ভালো কথা, এটা মুখস্থ রাখতে হবে, কেমন? তাহলে এটা একটা ইনফরমেশন। আমরা জানি পামিটিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায়? এটা চর্বিতে পাওয়া যায়, চর্বি। তাহলে চর্বিতে যেহেতু পাওয়া যায়, এজন্য এটা তৈল জাতীয় লিপিড নয়, কেমন? এটা চর্বি জাতীয়। আচ্ছা মুরগির ডিম এবং মাছে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? আচ্ছা একটু খেয়াল করে দেখো, এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে এই যে দেখো লেসিথিন, এটা হচ্ছে একটা ফসফোলিপিড। এবং মনে রাখতে হবে ফসফোলিপিড হচ্ছে আমাদের শক্তি সংক্রান্ত যে কাজগুলো কোষের মধ্যে, সেখানে কিন্তু জড়িত থাকে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে শক্তি শক্তি সংক্রান্ত যে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোতে জড়িত থাকে হচ্ছে ফসফোলিপিড। এবং আমরা একটা কথা বলি না যে এই দুধ ডিম খাও তাহলে শরীরে অনেক বেশি শক্তি হবে, আসলে দুধ ডিমে থাকে অনেক বেশি পরিমাণে ফসফোলিপিড। কথাটা একেবারে ভুল না, হ্যাঁ, এই যে প্রচলিত কথা, এই কথাটা কিন্তু ভুল না। তাহলে কি বলতো, দুধ, ডিম, মাছ এগুলোতে কি থাকে? প্রচুর পরিমাণে ফসফোলিপিড থাকে। যেহেতু ফসফোলিপিড থাকে, এটা শরীরে গেলে কি হয়? এই যে শক্তি সংক্রান্ত যে বিভিন্ন প্রক্রিয়া, এগুলো কিন্তু শরীরে বেড়ে যায়, এই জন্য আমরা শক্তি পাই, ঠিক আছে? আচ্ছা তাহলে বলতো কোনটিতে, মানে কোনটি বেশি পরিমাণে থাকবে? বোঝাই যাচ্ছে ফসফোলিপিড বেশি থাকবে, তার মানে লেসিথিন বেশি থাকবে। আচ্ছা, মানুষের করোনারি থ্রম্বোসিস কে তৈরি করে? আচ্ছা এখানে মনে রাখবা, এই যে করোনারি থ্রম্বোসিস মানে কি? মানে হচ্ছে, আমি যদি এখানে একটু দেখাই তোমাদের, ধরো এটা একটা হার্ট, এই হচ্ছে হার্ট, হ্যাঁ, এভাবে থাকে তাই না? এই এভাবে থাকে হার্ট। একদম ডায়াগ্রামেটিক ছবি যদি আমি আঁকি, এই হচ্ছে হার্ট। এখন এইভাবে থাকে তাই না? তোমরা জানো এইভাবে থাকে। এই এখন কি হয়, হার্টের রক্ত সরবরাহ করে যে ধমনী, এভাবে থাকে, হ্যাঁ,
এই মনে করো এভাবে থাকে, এ পাশ দিয়ে আরেকটা থাকবে। এখন দেখো হার্টের যে রক্ত সরবরাহ করে যে ধমনী, সেই ধমনী, এটাকেই আমরা বলি, এই ধমনীকে বলি আমরা করোনারি ধমনী। তাহলে হার্টে রক্ত সরবরাহ করে যে ধমনী সেটাকে আমরা বলি করোনারি ধমনী। এই ধমনীতে যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, এভাবে ব্লক হয়ে যায়, হ্যাঁ কোনো জায়গায় ব্লক হয়ে যায়, সেটাকেই বলে করোনারি থ্রম্বোসিস। করোনারি থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে ব্লক হয়ে যাওয়া। সহজভাবে লিখে রাখো, থ্রম্বোসিস মানে ব্লক হয়ে যাওয়া। এখন তখন এই বিষয়টাকেই বলে, সহজ ভাবে যদি আমি বলি, এই বিষয়টাকে বলে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, ঠিক আছে? অথবা আরেকটা জিনিস জানতে হবে, এগুলো রিলেটেড পড়া, হ্যাঁ, জুলজি বোটানি বলে কিছু নাই, মানে তথ্যগুলো জানতে হবে, কোথা থেকে প্রশ্ন আসবে তুমি জানো না। অথবা বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ব্র্যাকেটে আমরা সংক্ষেপে বলতে পারি এমআই। এমআই, এই টোটাল বিষয়গুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, কেমন? তাহলে আমরা বলি করোনারি থ্রম্বোসিস মানে হার্টের যে ব্লাড সাপ্লাই, এটাকে আমরা বলি করোনারি ধমনীর মাধ্যমে হয়। এই করোনারি ধমনীতে ব্লক, ব্লক হলে সেটাকে আমরা বলবো করোনারি থ্রম্বোসিস। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো করোনারি থ্রম্বোসিস, অথবা এটাই হচ্ছে হার্ট অ্যাটাক, অথবা আরেক নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে কে করবে? এখন ওই যে বললাম, যার মন মানসিকতা খারাপ সে খারাপ কাজ করে, তাই না? তাহলে মন মানসিকতা কার খারাপ বলতো, এইচডিএল নাকি এলডিএল? অবশ্যই অবশ্যই এলডিএল। তাহলে এলডিএল এর কারণে আমাদের করোনারি থ্রম্বোসিস হয়, এভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, ইউরিক অ্যাসিড শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? ইউরিয়াস, নামের সাথে মিল আছে, ইউরিক অ্যাসিড, এখানেও ইউরি, তাহলে ইউরিয়াস। আসো, গবাদি পশুর ঘাস হজমে সহায়তা করে কোনটা? আচ্ছা, গবাদি পশু যে ঘাস খায় এখানে থাকে সেলুলোজ, বলো কি থাকে? এখানে থাকে সেলুলোজ। সুতরাং সেলুলেজ এনজাইম এখানে কাজ করে, তাই না? আসো, আচ্ছা, এনজাইমে একটি প্রোটিন অংশ থাকে, একটি নন প্রোটিন অংশ থাকে। আচ্ছা, এখন বলছে যে এনজাইমে এরকম প্রোটিন নন প্রোটিন এরকম অংশ থাকে, সেই প্রোটিন এনজাইমকে কি বলে? আচ্ছা, আমরা জানি সেই ধরনের এনজাইমকে বলে কনজু কনজু কনজুগেটেড এনজাইম। সে ধরনের এনজাইমকে বলে কনজুগেটেড এনজাইম, বা বাংলায় আমরা যদি বলি সংযুক্ত এনজাইম। ওকে, তাহলে এটা তোমরা সবাই জানো যে একটা এনজাইম হচ্ছে প্রোটিন, কিছু কিছু এনজাইমে প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ থাকে। এই অপ্রোটিন অংশ যুক্ত যে এনজাইম, এই এনজাইমগুলোকে বলা হচ্ছে কনজুগেটেড এনজাইম অথবা সংযুক্ত এনজাইম। ওকে, আচ্ছা আমরা আসো এরপরে যাই। কোন বিজ্ঞানী তালাচাবি মতবাদ দেন? আমরা জানি যে এনজাইমের কিছু মতবাদ আছে, এর মধ্যে তালাচাবি মতবাদ যেটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, অন্যতম গ্রহণযোগ্য একটা মতবাদ, সেটা দিয়েছিলেন বিজ্ঞানী এমিল ফিশার। মুখস্থ কথা। আচ্ছা, আসো, কত সালে দেন? এটাও মুখস্থ পড়া, কি 1890, তাই না? 1890 সালে দিয়েছিলেন। আচ্ছা, এনজাইমের প্রকৃতি কিরূপ? আচ্ছা, এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, এনজাইম হচ্ছে প্রোটিন। বলো এনজাইম কি? এনজাইম হচ্ছে প্রোটিন। এখন প্রোটিনের যা বৈশিষ্ট্য, এনজাইমের সেম সেম বৈশিষ্ট্য থাকবে, কেমন? আসো দেখি, এই যে পেয়ে গেছি কলয়েড, তাই না? কারণ আমরা জানি প্রোটিন হচ্ছে কলয়েড। কলয়েড কি? খুব সহজ, আমরা যদি মনে করি যে খুব ছোট ছোট অণু, এদেরকে বলে ক্রিস্টালয়েড। যেমন ধরো সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হ্যাঁ, এগুলোকে আমরা বলি ক্রিস্টালয়েড। এগুলোর আকার অত্যন্ত ছোট, অনেক ছোট।
কিন্তু এত ছোট না, এর চেয়ে একটু বড় অণুগুলো সেগুলোকে বলা হয় কলয়েড। কলয়েড কেমন? একটা ভালো উদাহরণ হচ্ছে প্রোটিন। হ্যাঁ, যেমন ধরো স্টার্চ। স্টার্চ কি? কার্বোহাইড্রেট। এই অণুগুলো কিন্তু দেখো বেশ বড়, তাই না? আকারে বায়ো অণু, বড় অণু, পলি অণু, হ্যাঁ, পলিমার, এগুলোই হচ্ছে কলয়েড। হ্যাঁ, তো এরা কি করে? এরা হচ্ছে পানিকে আকর্ষণ করে। হ্যাঁ, এরা যেখানে থাকবে এরা পানিকে ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এবং অবশ্যই এরা পানিগ্রাহী হবে এবং এরা পানির দ্রাব্য হবে, তাই না? পানিতে দ্রবণীয় হবে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এদের আছে। সুতরাং যেহেতু এনজাইম প্রোটিন জাতীয়, এজন্য এনজাইম হচ্ছে কলয়েড প্রকৃতির। তার মানে এরা পানিগ্রাহী হয়, পানি দ্রাব্য হয়, পানিকে ধরে রাখার একটা চেষ্টা এদের মধ্যে থাকে, ঠিক আছে? আসো তো, যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ সেটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তাহলে কি বলে? আচ্ছা, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাপোএনজাইম, এটা হচ্ছে প্রোটিন অংশ, প্রোটিন অংশ গেল। এবার আসো, যদি অপ্রোটিন হয় তাহলে কোফ্যাক্টর অথবা কোএনজাইম, এই দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন এই দুইটাই হচ্ছে নন প্রোটিন, এই দুটাই হচ্ছে নন প্রোটিন অংশ, ঠিক আছে? আসো এখানে, সেটা হচ্ছে কোফ্যাক্টর কোএনজাইম। কোনটা বলবো? খুবই সহজ। কোএনজাইম হচ্ছে জৈব, আর কোফ্যাক্টর হচ্ছে অজৈব অথবা ধাতব, মেটাল। হ্যাঁ, অজৈব বা ধাতব বা মেটাল। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো প্রশ্নে কি আসছে। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ যদি জৈব রাসায়নিক পদার্থ হয়, জৈব হয়, তাহলে সেটা কি হবে? কোএনজাইম হবে। এই যে দেখলাম, জৈব হলে কোএনজাইম, আর যদি অজৈব হয় তাহলে কোফ্যাক্টর। আসো, আচ্ছা, এটা পরের প্রশ্নটা। আচ্ছা, একই অপশন থেকে আসলে প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে যদি যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ ধাতব হয় তাহলে কি হয়? ওই যে একটু আগে দেখালাম, কোফ্যাক্টর, তাই না? জৈব হলে কোএনজাইম, আর যদি ধাতব হয় কোফ্যাক্টর। ফার্মেন্টেশন ঘটে, আচ্ছা এটা শোনো, এটা একটু খেয়াল করবা, খেয়াল করে পড়বা। ফার্মেন্টেশন ঘটে হচ্ছে আসলে জাইমেজ এনজাইমের প্রভাবে, যেটা আসলে ওই যে আজিবুর স্যারের বইতে অপশনে ভুল আছে, সেখানে লেখা আছে ডি অপশন, কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে। আসলে এটা ভুল, তোমরা অবশ্যই সঠিকটা জানবা, সেটা হচ্ছে জাইমেজ এনজাইমের প্রভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, জাইলুলোজ 5 ফসফেট এটা তৈরি করছে রাইবুলোজ 5 ফসফেট, এখানে কোন এনজাইম ক্রিয়াশীল? আচ্ছা, তোমাদের যেটা বুঝতে হবে, এই জাইলুলোজ এবং রাইবুলোজ হচ্ছে এপিমার, ঠিক আছে? এটা এক ধরনের সমাণু। হ্যাঁ, এই সমাণুকে বলা হচ্ছে এপিমার। তাহলে বলো, জাইলুলোজ এবং রাইবুলোজ হচ্ছে সমাণু, এই ধরনের সমাণুকে আমরা বলি এপিমার। হ্যাঁ, তুমি যদি ক্লাস কন্টেন্টটা একটু গো থ্রু করো তাহলে সেখানে আমরা ডিটেল বলেছি যে এপিমার বিষয়টা কি। মানে যে কাইরাল কার্বন গুলো থাকে, যে কোনো একটা কার্বনের স্ট্রাকচারে একদিকে ওএইচ, একদিকে এইচ, এটা ঘুরে যাবে, এটা পাল্টে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো কার্বন কার্বন কার্বন, কথার কথা, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। হ্যাঁ, এখন প্রত্যেকটা কার্বনের দুই দিকে কিন্তু একদিকে ওএইচ, একদিকে এইচ, এরকম থাকবে। আবার ধরো এটার সাথে আমি যদি একটা এপিমারকে একটু তুলনা করি, এটা 3 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, ঠিক আছে? এখানে এইচ, এখানে ওএইচ। এখন তুমি এই দুইটা স্ট্রাকচারটা শুধু চিন্তা করো, চিন্তা করো, সেটা হচ্ছে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোথায় মানে অমিল? অমিলটা হচ্ছে 2 নম্বর কার্বনে। দেখো 2 নম্বর কার্বনে, এখানে 2 নম্বর কার্বনের একদিকে ওইচ, এবং এখানে দেখো 2 নম্বর কার্বনের উল্টা দিকে ওইচ। এরকম একটা সিঙ্গেল কার্বন স্ট্রাকচারে যদি অমিল থাকে, বাকিটা একই রকম দেখতে, তাহলে সেটাকেই আমরা বলি এপিমার। আমি একটু সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, তোমরা আরো ডিটেইল ক্লাসের লেকচারটা ফলো করলে বুঝতে পারবা। তাহলে এটাকে আমরা বলবো এপিমার। এবং হ্যাঁ, অবশ্যই এই কার্বনটাকে হতে হবে কাইরাল কার্বন, ঠিক
ঠিক আছে, এই কার্বনটাকে কি হতে হবে? কাইরাল কার্বন। তাহলে এই দুইটা স্ট্রাকচারকে আমরা কি বলতে পারি? এপিমার। দেখো 2 নম্বর কার্বনের একদিকে ওইচ, আর এখানে দেখো 2 নম্বর কার্বনের উল্টা দিকে ওইচ, সুতরাং এটা এটার এপিমার। তাহলে জাইলুলোজ রাইবোলোজ হচ্ছে এপিমার। এপিমারে পরিণত করবে কোন এনজাইম? বোঝাই যাচ্ছে, এপিমারেজ। তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখানে আসো, কাজের দিক থেকে কারা সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এডিপি এবং এটিপির মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। যদি এডিপির সাথে তুমি একটা ফসফেট যুক্ত করো তাহলে কিন্তু এটিপি হয়ে যায়। এবার খেয়াল করো, ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, এটিপির সাথে কিন্তু তার স্ট্রাকচারে কোনো মিল নাই। আবার আরএনএ নিউক্লিক অ্যাসিড, বিশাল স্ট্রাকচার, এটার সাথে কিন্তু এডিপির কোনো মিল নাই। আবার দেখো, ডিএনএ নিউক্লিক অ্যাসিড, এটার সাথে এফএডি, এফএডি এটা হচ্ছে একটা কোএনজাইম, এর সাথে কিন্তু ডিএনএ স্ট্রাকচারের কোনোই মিল নাই। তাহলে বলতো মোটামুটি কারা সাদৃশ্যপূর্ণ? অবশ্যই অপশন এ, এডিপি এবং এটিপি। আচ্ছা, মানুষের চোখের ছানির অপারেশনে যে লেন্স আমরা ব্যবহার করছি সেখানে কোন এনজাইমটি ব্যবহৃত হয়? আচ্ছা, এটা একটা মুখস্থ পড়া, আমরা জানি, সেখানে আমরা ব্যবহার করি ট্রিপসিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়া। এখানে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে পড়াগুলোকে আসলে দুভাবে সাজিয়ে পড়তে হবে। যেগুলো ইনফরমেশন সেগুলো তো একদম মনে রাখতে হবে, কিছু করার নাই। অনুশীলনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একদম অপশনগুলো মনে রাখবা। আচ্ছা, 2 নম্বর হলো যেগুলো কনসেপচুয়াল, সেগুলো হচ্ছে রিলেটেড পড়া থেকে আমরা মনে রাখবো, যাতে করে একটা এমসিকিউ সলভ করে আমরা আরো 4-5টা প্রশ্নের উত্তর নিজে তৈরি করতে পারি এবং অ্যান্সার করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের কোষ রসায়ন চ্যাপ্টার। তো তোমাদের যেটা বলবো, অধ্যায়টা কিন্তু আসলে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে একটু ইনফরমেশন টাইপ উদাহরণগুলা বিশেষ করে এগুলো কিন্তু অনেক বেশি আসে, এজন্য এগুলো খুব ভালো করে পড়বা। ঠিক আছে, তো তোমরা খুব সহজে নিশ্চয়ই ক্লাসটা বুঝতে পেরেছো, এবং এই ক্লাস করার পর তোমাদের অধ্যায় ভিত্তিক অনুশীলনের প্রশ্ন নিশ্চয়ই আরেকটু সহজভাবে তোমরা পড়তে পারবা, এতটুকু আমরা বিশ্বাস করি। আর তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।